গণেশ ভট্টকায় নমঃ একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ বিষ্ণু ওম ধায়েশ্বরী। মায়ের রঙের জন্য নাপিত পরিবারকে প্রদীপ দেওয়া হয়, তেল দেওয়া হয়, খোলা দেওয়া হয়। নাপিত পরিবার করে কি, ওই প্রদীপের শিখাটাই যে কালিটা পড়ে সেই কালিটা জমা করে করে রাখে মায়ের রং করার জন্য, ওই ভূষো কালি। এবং মেনে এসো, আমি যা বলেছি তাই শুনেছি। আমি যা বলেছি আমার নাতির ব্যাপার নিয়ে মা শুনেছে, শুনতে বাধ্য হয়েছে। গো ব্রহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রী কৃষ্ণ নারায়ণ হিং কাছে বিশ্বেশ্বনা দম নম শিবায় নম ধানিত্যং চার জন্য মায়ের কাছে ধরুন আমি যা চাই মায়ের কাছে আমি তাই পাই বর্তমানে। মায়ের মাকে ডাকলে পরে মা সব সমস্ত আশায় পূর্ণ করে। এবার ঘোষ পরিবারের মেয়ে এই জন্য একটা মেয়ের মানে ওই আইবুড়ো ভাত থেকে শুরু করে অষ্টমঙ্গলা পর্যন্ত যা যা হয় আমাদের ফ্যামিলিতে মায়ের জন্য সেটাই করতে হয়। বলেন মা কালীর সঙ্গে ভক্তি ভরে ডাকলে নাকি মা ভক্তের বাড়িতে পৌঁছে যান। এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষ পুজো করেন এই হিন্দু মন্দিরে। বিসর্জনের পরে মায়ের ডান হাত আশীর্বাদ স্বরূপ ভেসে থাকে জলের উপরে। এমনই মাহাত্ম্য এই লোবার মায়ের। মা কাউকে খালি হাতে ফেরান না, মা এখানে জীবন্ত। নির্বাককে বাঘ, দৃষ্টিহীনকে দৃষ্টি, নিঃসন্তানকে সন্তান, এই আমাদের লোবার মা। কিন্তু লোবার মায়ের এই অলৌকিক লীলা আমরা কম বেশি সকলেই জানি। যারা আপনারা জানেন না তারা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমাদের আজকের ভিডিও টপিক কি? নমস্কার। লড়বড়ে আজ আপনাদের দেখাবে মায়ের মন্দির সৃষ্টির ইতিহাস, মায়ের অজানা অনেক গল্প, কিভাবে প্রতিষ্ঠা পেল মা এখানে এবং কিভাবে পুজো করা হয় লোবার মাকে, এইসব আরো অনেক গল্প এবং এমন অজানা গল্প আপনাদের শোনাবো যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। নমস্কার বন্ধুরা, আমি সহেলি। লড়বড়ের আজকের টপিক হলো লোবার মা। সাধক রামেশ্বর দণ্ডির হাত ধরে শুরু হলো লোবা মায়ের পুজো। অপরূপ সুন্দরী বধূ সেজে হাতে শাখা পড়লেন স্বয়ং লোবার মা। সেই বধূরূপী লোবার মাকে শাখার দাম চাওয়া হলে মা দেখিয়ে দেন ঘোষ পরিবারের এক পূর্বপুরুষের বাড়ি। সেখান থেকেই নাকি পাওয়া যাবে মায়ের শাখার দাম। আর তারপর থেকেই মা পূজিতা হন বাড়ির মেয়ে রূপে। এমনকি অষ্টমঙ্গলা সম্পন্ন হয় মায়ের। সারা বছর শিলামূর্তিতে পুজো হলেও কালী পুজোর রাতে মা পূজিতা হন মৃন্ময়ী রূপে। সঙ্গে থাকুন, এই ভিডিওর শেষে থাকবে কালী পুজোর রাতের সেই অপরূপ পুজোর দৃশ্য। মায়ের মূর্তির কোনো কিছুই কিন্তু কৃত্রিম ভাবে কেনা হয় না, সবকিছুই তৈরি হয় প্রাকৃতিক ভাবে। দশমীর দিন বর্ধমানের গোড়াবাজারের তালপুকুরের ঈশান কোণ থেকে মাটি আনা হয় মায়ের মূর্তি তৈরির জন্য। মায়ের গায়ের রং তৈরি হয় প্রদীপের শিখার ভূষো কালি, সারা বছর জমিয়ে তার সঙ্গে বেলের আঠা মিশিয়ে। মায়ের মাথার চুল তৈরি হয় শন গাছ মাটির পাত্রে ভিজিয়ে, তাতে আমলকি, হরিতকি, তেঁতুল, বাবলা ও অর্জুনের ছাল মিশিয়ে ও তেল দিয়ে মাথার চুল আঁচড়িয়ে। মায়ের বিদায় বেলা দেখতে পান না বাড়ির বউরা, কারণ মা যে বাড়ির মেয়ে। লক্ষ লক্ষ মানুষের ভিড় নামে বিসর্জনের সময় এমনই মায়ের লীলা যে পুরোহিত মশাই মায়ের ইচ্ছায় মহাদেবের উপর বসে মায়ের উদ্দেশ্যে চামর দোলান। চলুন শুনে নি সেই গল্প। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু জেনে নেব। আমার নাম উজ্জ্বল ঘোষ, আমি এই মন্দির ট্রাস্টি পরিবারের ছেলে। শুনেছি নাকি মা আপনাদের পরিবারের মেয়ে, তো মাকে আপনার মেয়ে হিসেবে কিভাবে পুজো করেন? মানে মা কালী মেয়ে কি করে হতে পারে? মা কালী মেয়ে বলতে বংশ পরম্পরায় আমরা তো অনেক ছোট, আমরা যেগুলো শুনেছি আমাদের ঠাকুমাদের মুখ থেকে যে ঘোষ বাড়ির মেয়ে হিসেবে মা পরিচিতি হয় লোবার মায়ের। এবার গল্প যেটা, মায়ের পুজোর সৃষ্টিটা হয়েছে রামেশ্বর দণ্ডী নামে এক সাধক ছিলেন। উনি পলাশডাঙ্গা গ্রামের
যে গ্রামটা আছে সেটাকে পলাশ বন ছিল, উনি ওখানে ছিলেন। ওখান থেকে এসে তারপর উনি এখানে মায়ের একটা তাল পাতা দিয়ে ঘর করে মায়ের পুজো শুরু করেন। ওনার সিস্টেমটা অন্যরকম ছিল, উনি একদিনই মূর্তি তৈরি করতেন, রাত্রে পুজো করতেন, তারপর বিসর্জন করতেন কালীবাসায় গিয়ে। এটা চলতো কন্টিনিউয়াস প্রসেসে। পরে আস্তে আস্তে উনি যখন এখান থেকে অন্তর্ধান হয়ে যান, তখন চক্রবর্তী পরিবারের শ্যামচাঁদ চক্রবর্তী মহাশয়কে আমাদের এখানের কালীর সেবায়িত হিসাবে নিয়োগ করে যান এবং ঘোষ পরিবারকে ট্রাস্ট সেবায়িত হিসাবে নিয়োগ করে যান। তারপর থেকে বংশ পরম্পরায় পুজো এটা চলে আসছে। এবার কালীর মা কালী ট্র্যাডিশন তখন থেকে যেটা হয়েছে, এবার আমাদের যেটা শোনা গল্প যে মন্দিরটা তৈরির ব্যাপারটা, আগে মন্দির ওইরকম ছিল। আমাদের গ্রামের কালিদাস সরকার একজন আছেন, উনি আগে মন্দিরটা কি এরকমই ছিল? না, এরকম ছিল না। এই মন্দিরটা এরকম এখন ছিল না। মন্দিরটা কি খানিকটা হলো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে? হ্যাঁ, দক্ষিণেশ্বর আদলে তৈরি করা হয়েছে। এবার এই মন্দিরটা এর আগেও পাকা মন্দির ছিল, তার আগে মাটির মন্দির ছিল। মাটির মন্দিরটা পাকা হয় এখানে হারু সরকার বলে একজন ছিলেন, তার ছেলে কালিদাস সরকার, সে এখন বিহারে কুজুরে বাস করে। সেই কালিদাস সরকার ওনার মানে হারু সরকারের একমাত্র ছেলে, 7 মেয়ের পর একমাত্র ছেলে কালিদাস সরকার। তো কালিদাস সরকার একটা বিরাট অসুস্থ হয়ে গেছিল, উনি একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, তো বিদেশে নিয়ে চলে গেছিলেন। কালিদাস বাঁচেনি, বাঁচার অবস্থায় ছিল না, ডাক্তার বলেছিল ওনাকে বাঁচা যাবে না। তো সেই জন্য ওই হারু সরকার করেছিলেন কি, ওর ছেলেকে এখানে ফেলে দিয়ে চলে গেছিলেন যে মা, ছেলে যদি বাঁচে তাহলে তোর নামেই থাকবে, আর যদি মরে তো তোর কাছেই মরবে। কালিদাস বেঁচে গেল, এটা আমার শোনা গল্প। কালিদাস বেঁচে গেছে, এখন কালিদাস আসে প্রতি বছরই কালী পুজো, উনি আসেন, বড় বিজনেসম্যান। তো তখন ওই হারু সরকার মন্দিরটা করেছিলেন। আগে যেটা মন্দির হতো যেমন চুনসুরকি দিয়ে, সেইরকম টাইপের মন্দির ছিল। পরে এই মন্দিরটা এই বছর 10 হলো মন্দির হয়েছে, 10 থেকে 12 বছর হলো। আচ্ছা, মা যে তৈরি করা হয়, মায়ের মাটি কোথা থেকে আসে? হ্যাঁ, এবার গল্পটা আর মায়ের আপনি যেটা কিভাবে কি বললেন, ওই মায়ের ইয়ের ব্যাপারটা, ঘোষ বাড়ির মেয়ের ব্যাপারটা, এটা আমরা শুনে এসেছি এই জন্য যে মা যখন শাখা পড়েছিলেন কালী ভাষাতে, কালী ভাষায় একটা মেয়ে সেজে শিবু শাকারির পরিবারের কাছ থেকে শাখা পড়েছিলেন। আচ্ছা, মা কালী এখানে শাখা পড়ে গেছেন? শাখা পড়েছেন। ভাবা যায় লোবার মা হচ্ছে এমন জাগ্রত মা, যিনি কিন্তু ঘোষ পরিবারে এখানে এসে শাখা পড়ে গেছেন এনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সত্যি এটা কিন্তু একটা রোমহর্ষক ঘটনা, যেটা কিন্তু আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। আর মায়ের পুজোর ব্যাপার যদি কিছু বলেন, মাকে এইটা ডিটেলসটা বলে দিই আপনাকে। শাখার ব্যাপারটা ওই যেখানে শ্যামচাঁদ চক্রবর্তী পুজো করে বিসর্জন করতেন, সেইখানে একটা মেয়ের রূপ ধরে শিবু শাকারি বলে দুবরাজপুরের এক বাসিন্দা, উনি শাকাই বিক্রি করেন, ফ্যামিলি ট্র্যাডিশন শাখার। উনি আসেন শাখা নিয়ে, তো শাখা নিয়ে এসেছিলেন লোবা গ্রামে। যাওয়ার সময় কালীমাছার ওখানে মা শাখা পড়েন। উনি যখন শাখাটা পড়েন, বলেন আমি পয়সা কার কাছ থেকে নেবো, তখন উনি আমাদের ফ্যামিলি, আমাদের ঘোষ পরিবারের বামাচরণ ঘোষকে বলেন, আমার বাবা বাড়িতে গিয়ে বলো ঠাকুর ঘরে একটা কলঙ্গা আছে ঈশান কোণে, সেই ঈশান কোণে কলঙ্গার ঈশান কোণে একটা কলঙ্গা আছে, কলঙ্গার ভেতরে একটা সিঁদুর কোটা আছে, তার মধ্যে পয়সা রাখা আছে। অরিজিনালি বামাচরণ ঘোষ ছিলেন নিঃসন্তান, তিনি সেটা বিশ্বাস করেন না। পরে শাকারি জেদাজেদ করাতে উনি দেখেন সত্যি আগে কিন্তু সেরকম কিছু ছিল না, পরে দেখেন যে হ্যাঁ ঈশান কোণে একটা কলঙ্গাও রয়েছে, তার মধ্যে একটা সিঁদুর কোটো রয়েছে, সেই সিঁদুর কোটোর পয়সাও রয়েছে। উনি বলেন তোমাকে আমি পয়সাটা দেবো তখনই যখন তুমি আমার মেয়েকে দেখাবে, চলো তুমি আমার সঙ্গে। যখন কালীবাসায় গিয়ে উনি দেখেন, তখন বুঝতে পেরে যান যেটা মায়ের কাজ। যখন ওই শিবু শাকারিকে বলেন, তখন শিবু শাকারি বলে, মা তুমি, আমি যে তোমাকে শাখা পড়িয়েছি তার তুমি প্রমাণ দাও, নয়তো আমি কালী ভাষা তো ডুবে জীবন দিয়ে দেবো। তখন মা নিজের ডান হাতগুলো বার করেই দেখেছিলেন, যার জন্য আজ পর্যন্ত মাকে বিসর্জন করলে মায়ের ডান হাতগুলো বেরিয়ে থাকে। এইটা হচ্ছে সম্ভব। সত্যি সত্যি লোবার মাঝে ভীষণ জাগ্রত, বারবার প্রমাণ পাচ্ছি আমরা ওনার কথার মাধ্যমে। এটা 1 নম্বর হয়। দ্বিতীয় নম্বর, আমাদের পুজোর ট্র্যাডিশন যেটা শুরু হয় সেটা আমাদের দশমীর দিন থেকে হয়। আমাদের গ্রামে 3টি দুর্গা পুজো আছে, চক্রবর্তী পরিবার, মিশ্র পরিবারের নবপত্রিকা পুজো, আর গ্রাম সুলনার একটা পুজো হয়। এই দুর্গা দেশ দুনিয়া ডুবে গেলে যত যা কিছু হোক দশমীর দিনে বিসর্জন হয়। তো 3টে ঘট একসঙ্গে বিসর্জন হয়, দোলা বিসর্জন যেটা বলে। মায়ের কালী মাসাতেই বিসর্জন হয়, দোলা বিসর্জন করে মায়ের পাটা তুলে পাহাড়ে রাখা হয়। আবার 3টে দুর্গা বিসর্জন যখন হয়, দুটো মূর্তি দুর্গা একসঙ্গে, সন্ধ্যাবেলায় দুর্গা দুটো একসঙ্গে বিসর্জন করে মায়ের পাটাকে গ্রামে আনা হয়। মায়ের পাটাকে গ্রামে আনা শুধু তো নয়, গ্রামে আনার জন্য এই মায়ের পুজোর সঙ্গে যেমন ঘোষ পরিবার, চক্রবর্তী পরিবার যুক্ত আছে, এর সঙ্গে নাপিত পরিবার আছে, কামার পরিবার আছে, দোম ফ্যামিলি আছে, বাউরি ফ্যামিলি আছে, দাস ফ্যামিলি আছে, বাগটি ফ্যামিলি আছে। মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে পুজো করা আছে, কোনো মানে জাতিগত ভেদাভেদ এখানে সবাই এতে অংশীদারিত্ব, সবারই অংশীদারিত্ব আছে। এবার এই পুজোটা হওয়ার সময় মানে ওই দশমীর দিন যখন মায়ের পাটা আনা হয়, তখন
ওই শিডিউল পার্সেন্টেজ যারা আছে তারা কিন্তু কালীভাষা থেকে কালী মন্দির পর্যন্ত গোটা রাস্তাটা ঝাঁট দিয়ে গোবর জল ছিটিয়ে পরিষ্কার করে রাখে। যখন মায়ের পাটাটা নিয়ে আসা হয় তখন মা আসেন কায়স্থপাড়ার রাস্তা দিয়ে, যাবার সময় যান বামুনপাড়ার রাস্তা দিয়ে, আসার সময় প্রত্যেকের বাড়ির সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। গোটা আগে ছিল শুধুমাত্র গ্রামের লোকেরা আসতো, কিন্তু এখন যখন দশমীর দিন মায়ের পাটা আনা হয় সেদিন কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরও প্রচুর মানুষের ভিড় হয় এখানে। সেদিন মা আসেন, মায়ের পাটা নিয়ে এসে এখানে রাখা হয়। সেই দশমীর দিনে আমাদেরকে সকাল সকাল যেটা করতে হয় সেটা বাগদি পরিবারকে সিধে দিয়ে নিমন্ত্রণ করতে হয়। সূত্রধর ফ্যামিলি আছে পাশের গ্রাম বাবুপুরের, তাদেরকে সিধে দিয়ে নিমন্ত্রণ করতে হয়। এইটা হয় কারণ এই বাগদি পরিবারের কাজ হচ্ছে সকালবেলায় যে দোলা বিসর্জন হলো তারপরেই বাগদি পরিবার কিন্তু বস্তা নিয়ে চলে যাবে মায়ের মাথার মাটি আনতে গৌড়বাজার থেকে। আমাদের পাশেই হচ্ছে নদীর ওই পারে হচ্ছে গৌড়বাজার, পশ্চিম বর্ধমান। গৌড়বাজার তালপুকুর বলে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় থেকে ওই বাগদি ফ্যামিলির 4 জন যাবে, সিমেন্টের বস্তা 4 বস্তা মাটি ওখান থেকে আনবে। মাটিটা এক জায়গায় পাওয়া যায় না, মাটিটাকে পরিষ্কার করতে হয়, উপরটা গোবর জল ছিটিয়ে পরিষ্কার করে সেই জায়গাটা খুঁড়ে দেখতে হয়, মাটিটা মাখিয়ে দেখতে হয়। যদি ওদিকটা মোড়াম মাটি, তো মাটিটা যখন মাখিয়ে কালো টাইপের হয় সেই মাটি 4 ব্যাগ আনতে হয়। ওই 4 বস্তা মাটি প্রথমে দশমীর দিন নিয়ে চলে আসা হয়। দশমীর দিনে এদিকে মাথার মাটি চলে এলো, সন্ধ্যাবেলায় মায়ের পাটা চলে এলো। একাদশীর দিন যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে মায়ের যা কিছুই ব্যবহার হয়, মায়ের মূর্তি তৈরি করা থেকে রং করা পর্যন্ত সবকিছুই টোটালটা ন্যাচারাল। বাজারের কিভাবে হয়, কিভাবে ন্যাচারাল, বাজারের কোনো জিনিসই ব্যবহার করা যায় না। কিভাবে তৈরি করেন আপনারা? অন্য জায়গায় ঠাকুরের মেড় বাঁধলে বাজার থেকে দড়ি নিয়ে এসে মেড় বাঁধা হয়, কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে বাবুই ঘাসটা আনতে হয়, জোগাড় করে বাবুই ঘাসটাই আনতে হয়। কিছু দাস ফ্যামিলি, কি বাউরি ফ্যামিলি, কিছু বাগদি ফ্যামিলি আছে তাদেরকে দিতে হয়। সেই বাবুই ঘাস তারা ভিজিয়ে রেখে তারা উপোস করে দড়িটা পাকায়, সেইটা দিয়ে মায়ের মেড় বাঁধা হয়। খড় দিয়ে ওই দিয়ে মেড় বাঁধা হয়। ঘাড়ের জন্য তেঁতুল কাঠ লাগে, আর শুধুমাত্র তেঁতুল কাঠই দিতে হবে ঘাড়ের কাঠিটার জন্য, যদি অন্য কোনো কাঠ দেওয়া হয় না হবে না, তেঁতুল কাঠই লাগবে। এইটা হয়। মায়ের রঙের জন্য নাপিত পরিবারকে প্রদীপ দেওয়া হয়, তেল দেওয়া হয়, হোলা দেওয়া হয়। নাপিত পরিবার করে কি ওই প্রদীপের শিখাটাই যে কালিটা পড়ে সেই কালিটা জমা করে করে রাখে মায়ের রং করার জন্য, ওই ভূষো কালি। ওই কালি দিয়ে মাকে রং করা হয়। ওই কালির সঙ্গে ডোম ফ্যামিলি আছে, তারা বেলের আঠা জোগাড় করে দেয়, ওই কালির সঙ্গে বেলের আঠা মাখানো হয়। মায়ের যে লাল রং থাকে সেটা কিন্তু এখনো পর্যন্ত, আগে যেটা আমাদের পূর্বপুরুষরা দেখেছি আলতা কিন্তু পাওয়া যেত না বাজারে, তখন সেই একটা বড়ি পাওয়া যেত, সেই বড়ি দিয়ে আলতা পড়তো। সেই বড়ি জোগাড় করে তবে মায়ের লাল রং হয়। মায়ের খড়ি যেটা হয় সেটা কিন্তু ওই মাটি খুঁড়ে যে খড়ি মাটি পাওয়া যায় সেই খড়ি মাটি দিয়েই হবে, ন্যাচারাল যা কিছু। মায়ের যে চুলটা হয় সেই চুলটার জন্য যে পাট চাষ হয়, সেই পাট আনতে হয়, পাটকে আঁচড়ে পরিষ্কার করতে হয়। সেইটাকে কালো রং করার জন্য একটা মাটির পাত্রে ওই হরিতকি, বাবলার ছাল, তেঁতুলের বীজ, আরও কিছু আছে, অর্জুনের ছাল, এরকম সব দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তবে ওইটা কালো রং হয়। তারপরেই চুলটাকে রং করা হয়। সেই চুলটা রং হয়ে যাওয়ার পর সেটাকে শুকিয়ে তাতে তেল লাগিয়ে, যেমন অরিজিনাল মেয়ে ছেলের চুল হয়, চুরুন দিয়ে আঁচড়ে আঁচড়ে চুলটাকে মায়ের তৈরি করা হয়। মানে কোনো জিনিসই আর্টিফিশিয়াল এখানে বাজারের জিনিস ব্যবহার করা যাবে না মায়ের ক্ষেত্রে, সবটাই ন্যাচারাল ব্যবহার করতে হবে। এবার ঘোষ পরিবারের মেয়ে, এই জন্য একটা মেয়ের মানে ওই আইবুড়ো ভাত থেকে শুরু করে অষ্টমঙ্গলা পর্যন্ত যা যা হয় আমাদের ফ্যামিলিতে মায়ের জন্য সেটাই করতে হয়, 1 নম্বর। 2 নম্বর গল্প হচ্ছে লোবার মা এই কালী মন্দির থেকে যখন বেরোন, মাকে কাঁধে করেই বিসর্জন হয়। বংশ পরম্পরায় সেটাই ট্র্যাডিশন চলে আসছে। আগেকার যদি পালকি করে নিয়ে যাওয়া হতো মাকে, হ্যাঁ, এখন মা কাঁধে করেই যান। প্রায় 250-300 মতো বেয়ারা কাঁধে করে নিয়ে গিয়ে কালীমাসায় বিসর্জন করে। সেরকম কিছু ট্র্যাডিশন নেই যে বিরাট কিছু বাজনা যাচ্ছে বা তার সঙ্গে কিছু লাইট যাচ্ছে, কিচ্ছু নেই, শুধু মা কাঁধে করে চেপে যান। এইটাকে দেখার জন্য বিসর্জন ডাঙায় মিনিমাম 1 লক্ষর ওপর ভিড় হয়, শুধু আপনি মাথা দেখতে পাবেন। আর ঘোষ ফ্যামিলির মাকে বার করার সময় এখান থেকে সোজা বেরিয়ে গেলে মাকে কোথাও নামানো হয় না, শুধুমাত্র যেহেতু ঘোষ বাড়িটা মায়ের নিজের বাড়ি, বাপের বাড়ি, সেই জন্য শুধু ঘোষ বাড়ির দরজাতে শুধু মাকে নামানো হয়, ওখানেই শুধু মা নামেন, আর কোথাও মা নামেন না। ওখান থেকে বেরিয়ে এসে এই যে 5টা শিব দেখছেন, এই শিবগুলো সবারই একটা একটা অংশীদারিত্ব আছে। এই মায়ের উল্টো দিকে মন্দিরে যে জায়গাটা আছে তার কোনাতে ওখানে একটা হাফ ডেসিমিল জায়গা আছে, গোসাই সরকার বলে। মা তো ঘোষ বাড়ি থেকে বেরিয়ে এসে ওখানে দাঁড় করানো হয়, ওখানে একটা মাকে উলুতা হয়। এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে পুরোহিত বাড়িতে
আচ্ছা, এমনি যখন মাকে মানে কোনো মেয়েকে বিদায় দেওয়া হয় বিয়ের পরে কনকাঞ্জলি দেওয়া হয়, তো আপনাদের কি কনকাঞ্জলি দেওয়া হয়? এবং কনকাঞ্জলি দেওয়ার পরে কিন্তু মহিলারা মানে মা যিনি হন তিনি মেয়েকে আর ঘুরে দেখেন না, তো এরকম কোনো নিয়ম কি আপনাদের আছে? আমাদের পুরোহিত বাড়ির ট্র্যাডিশন আছে, পুরোহিত বাড়ির মেয়েরা এবং ঘোষ বাড়ির মেয়েরা বিসর্জন দেখতে যান না। আচ্ছা, এখান থেকে কনকাঞ্জলি দেওয়ার পর বিসর্জন দেখতে যায় না। এবার এখন কম বয়সী ছেলে মেয়েরা হচ্ছে, অনেকে বাচ্চারা চলে যাচ্ছে, কিন্তু আমাদের ট্র্যাডিশনই আছে বাড়ির মেয়ে বউরা কেউ যায় না বিসর্জন দেখতে যাবো না। ওই দরজায় যেটুকু দেখলো সেইটুকুই, তারপরে আর ওই কালীমাসা পর্যন্ত বিসর্জন দেখতে যেতে পারে না। শুনেছি নাকি লোবার মায়ের অষ্টমঙ্গলা হয়, যেহেতু আপনারা মেয়ে হিসেবে পুজো করছেন মাকে, যেন অষ্টমঙ্গলা হয়, তো অষ্টমঙ্গলাতে কি নিয়ম পালন করা হয়? অষ্টমঙ্গলায় মায়ের সকাল থেকে যেমন নিত্য সেবার কাজ হয়, অষ্টমঙ্গলার দিনেও ম্যাক্সিমাম মানুষের ভিড় হয়, মায়ের ভোগ হয়, নিত্য সেবা হয়। সেই দিনও একদম এই আমাবস্যা দিন যেমন দেখলেন সেরকম ভাবে মানুষের আরো বেশি মানুষের ভিড় হয়। অষ্টমঙ্গলা এইসব করে নেওয়ার পর আমাদের পুরোহিত বাড়ির মহিলারা মানে যেমন সেই অষ্টমঙ্গলার ওই কি মেয়েরা যেটা করে ওই সিঁদুর টিন্দুর লাগালাগি এইসবগুলো সিঁদুর খেলা হয় এখানে দিনের বেলা একটা। প্রচুর মহিলারা আসেন, বাইরের মহিলারা আসেন এখানে। আমাদের পুরোহিত বাড়ির যারা থাকেন তারা ওই মায়ের সিঁদুর নিয়ে সবাইকে দেওয়া হয়। ওই মেয়েরা যারা বিবাহিত মেয়ে তারা শীতে নেয়। ওইসব করার পর তারপর পুরোহিত বাড়ির মেয়েরা, আমাদের পুরোহিত বাড়ির যারা বিবাহিত স্ত্রী তারা যায় আমাদের বাড়িতে, ওই আমাদের মায়ের ঘরের সামনে তাদেরকে লাইন দিয়ে দাঁড় করানো হয়, যেটা মানে অষ্টমঙ্গলে যেটা করা হয় সেই সিস্টেম কিন্তু আমাদের বাড়িতে। তাহলে সত্যি ভাবা যায় যে 2000 সালে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়েও কিন্তু আমরা একইভাবে সেই নিয়ম পালন করে চলেছেন ঘোষ পরিবার এবং চক্রবর্তী পরিবার এবং আরো অন্যান্য পরিবার এই লোবার মাকে কেন্দ্র করে। লোবার মা হচ্ছে এমন একজন মা কালী যাকে কিন্তু অন্য নিয়মে পুজো করা হয়। পুজোর নিয়মের ক্ষেত্রে আপনাদের এই নিয়মটি পালন করা হয় তো, মানে মা কালী কি সেই দিনকে তৈরি করা, সেদিনকে ভাসান, মানে কি নিয়ম সেক্ষেত্রে? ওই ক্ষেত্রে নিয়ম হচ্ছে পূজা পদ্ধতিটা এখানে কি? পূজা পদ্ধতিটা ত্রিদোষীর দিন পর্যন্ত মাকে মাটি ঠাকাতে, মানে ত্রিদোষীর দিন মায়ের পাটাই যে কোনো পায়ে মাটি ঠাকাতে হবে মেয়ের বেঁধে। ত্রিদোষী দিন হয়ে গেল, এরপর 1 মৃত্তিকা 2 মৃত্তিকা কমপ্লিট করে বারের দিন খড়ি করতে হবে, পুজোর দিনেই রং করতে হবে, পরের দিন বিসর্জন করতে হবে। আচ্ছা, মায়ের এখানে ভৈরব কে? মায়ের এখানে ভৈরব মায়েরই একটা অংশীদারি ভৈরব। এবার আমরা যেটা জানি যে মায়ের অনেকগুলো তো রূপ আছে, তো তার মধ্যে ভৈরব মায়েরই আরেকটা রূপ। সেজন্য আপনি যেখানেই দেখবেন মা কালী আছেন, মা আছেন, ভৈরব সেখানেই পাবেন আপনি। আমাদের যেমন সব ব্যাপারটা যদি এবার যে কোনো জায়গায় মা কালী, আমি যত জায়গাতে গেছি মা কালীর ভিডিও করতে, তো সেখানে সব জায়গাতে দেখেছি মাকে আগলানোর জন্য একজন ভৈরব থাকবেনি। তো এখানে কোথায় ভৈরব থাকেন আপনাদের? আমাদের ভৈরবের পাশে শিবঘরের পাশে আছে। আচ্ছা, চলুন একটু ভৈরবটা দেখে নিই। একেবারে দর্শন করাচ্ছি মা লোবার যিনি ভৈরব সেই শিব ঠাকুরকে। এখানে ভৈরব কি নামে পূজিত হন? শিব নামে পূজিত হন। আচ্ছা, যেমন কালীঘাটের ভৈরবের নাম হচ্ছে নকুলেশ্বর, তো সেরকম এখানে হচ্ছে ভৈরব নামে পূজিত হয়। আচ্ছা, আমাদের ওই মায়ের যেটা পাষাণ মূর্তি আছে সেইটার 3টে অংশ আছে। ওইটা ডিটেলসটা জানতে গেলে আমাদের ওই বড় পুরোহিত মশাই আছেন, উনি ডিটেলস আপনাকে বলতে পারবেন। আমাদের একটা মূর্তি একটা নয়, এটা 3টে অংশ আছে। ওর সঙ্গে মা আছে, ভৈরব আছে, আর আরেকটা অংশ আছে, ওইটা ডিটেলসে উনি বলতে পারবেন। তাহলে এটা শুনে নেব আমরা পরে। তাহলে ইনি হচ্ছেন সেই ভৈরব, অর্থাৎ মা লোবার ভৈরবকে দর্শন করছেন আপনারা এখন। এইটা কি শিলা? ভৈরব শিলা। তাহলে এই হচ্ছে সেই ভৈরব শিলা, অর্থাৎ শিব শম্ভুর অংশ, যিনি কিন্তু রক্ষা করে চলছেন বছর বছর ধরে মা লোবাকে। এই হচ্ছে লোবার মায়ের রহস্য এবং এই হচ্ছে লোবার মায়ের ইতিহাস। যত ঠাকুরকে পুজো দেখতে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, সত্যি ভক্তের মাধ্যমে কি ভগবানকে পাওয়া যায়, তার কিন্তু উদাহরণ হচ্ছে এই লোবার মা এবং তার পুরোহিত মা। এভাবে সবার মঙ্গল কামনা করুন, এটাই হচ্ছে সত্যি। অনেকে যত দেখছি তত যেন ভক্তি আরো জেগে উঠছে। লোবার মা, জয় লোবার মা, জয় লোবার মা, জয় লোবার মা। গণেশ ভট্টকায় নমঃ। একদন্ত মহাকায় গজানন বিঘ্ননাশ বিষ্ণু ওম ধায়েশ্বরী ভক্তিমণ্ডল নারায়ণ সরসিজাসন গৌরবান কনক কুণ্ডলবান বুদ্ধিত শঙ্খ চক্র শ্রী বিষ্ণু স্নানীয় জল। বুঝি এই 188 টাকার পুষ্করণী শ্রী শ্রী কালীমাতা ঠাকুরানী অ্যান্ড শিব ঠাকুর, এই পুকুর দুটি যে মায়ের নিজস্ব প্রপার্টি। মা কি এখানেই বিসর্জন? মা এখানেই বিসর্জন হয়। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। রাত তখন 3:30।
লক্ষাধিক মানুষের ভিড়। একদিকে অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা মানুষকে জাগিয়ে রাখার জন্য, কারণ মায়ের উদ্দেশ্যে কালী পুজোর রাতে অঞ্জলি দিতে হবে যে, তার জন্য আমরাও কিন্তু সেই সময় উপস্থিত ছিলাম মায়ের সেই অপরূপ দৃশ্য অনুভব করার জন্য। দেখছেন হারিকার চত্বরে তখন মোমবাতি, ধূপ, চারিদিকে একদম আলোয় আলোকিত। মানুষ অপেক্ষা করছে মায়ের পুজো দেখার জন্য। সঙ্গে আমরাও লড়বড়ে পরিবার অপেক্ষা করছি মাকে একটিবার দেখার জন্য। এই হচ্ছে কালী পুজো রাতের সেই অপরূপ দৃশ্য যা আপনারা দেখছেন এখন।